মা, এটা তোমার জন্য। এটা আমার জন্য? কি সুন্দর হয়েছে রে। তোমার ছেলের পছন্দটা কেমন জানো মা? এই হালকা গোলাপি রঙের জামদানি শাড়িটাই তোমাকে দারুণ মানাবে। শাড়িটা হাতে নিয়ে বারবার দেখে চলেছে নীলিমা। চোখে মুখে তখন অদ্ভুত হাসি। ছেলে চাকরি পেয়ে এই প্রথমবার মায়ের জন্য শাড়ি কিনেছে। নীলিমা শাড়িটা নাকের কাছে ধরে নতুন শাড়ির গন্ধে তখন বিভোর। খুব নরম সুরে লাজুক ভঙ্গিতে জিজ্ঞেস করে, হ্যাঁ রে অপু, এটা আমাকে মানাবে তো? মায়ের দিকে তাকিয়ে অপু হাসছে। অপুর হাতে তখন অন্য আরেকটা শাড়ির প্যাকেট। অন্য শাড়ির প্যাকেটটা খুলে লাল পাড় সিল্কের শাড়িটা বের করে মায়ের গায়ের উপর ফেলে জিজ্ঞেস করে, মা, এই শাড়িটা কেমন লাগছে? নীলিমা তখন হাতের শাড়িটা রেখে লাল পাড় শাড়িটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এটা আবার কার জন্য এনেছিস? অপু মায়ের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। কি যেন একটু ভেবে নিয়ে অপু বলল, তোমার মনে আছে মা, বছর 3 আগে ঘোষাল বাড়ির দুর্গাপুজোতে আমাদের সকলের নিমন্ত্রণ ছিল। বিজয়া দশমীর দিন ঘোষাল গিন্নি লাল পাড় একটা শাড়ি পরে দুর্গামাকে বরণ করছিল। তুমি ঘোষাল গিন্নির দিকে তাকিয়ে আমাকে বলেছিলে, অপু দেখ দেখ, তোর বড় মাকে ওই লাল পাড় শাড়িতে কি সুন্দর মানিয়েছে। ওই শাড়িটাকে বলে পিওর সিল্ক। আমি জিজ্ঞেস করেছিলাম, ওই শাড়িটা তোমার পছন্দ? তুমি বলেছিলে, তুই চাকরি পেয়ে আমাকে একটা অমন পিওর সিল্ক কিনে দিস অপু। মনে পড়ছে মা? নীলিমা তখন উদাস হয়ে তাকিয়ে আছে অপুর দিকে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। অপুর দিকে তাকিয়ে নীলিমা বলে, এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে আজ, আমার চোখে জল এসে গেল। পিওর সিল্ক আমার বড় প্রিয়। বিয়ের পর থেকে খুব শখ ছিল একটা পিওর সিল্ক পরব, তা হয়নি বলবো না। তোর বাবা বলেছিল আমাকে একটা দামি পিওর সিল্ক কিনে দেবে, আমি নিইনি। আমাদের অভাবের সংসারে পিওর সিল্ক পরাটা বড় বিলাসিতা। ইচ্ছে ছিল না যে, তা নয়, সংসারের এত খরচ, তোর বাবার দিনমজুরের কাজ, অতগুলো টাকা নষ্ট করতে আমি দিইনি। তার উপর তোর পড়াশোনা, শুধু মনে হয়েছে আমার অপুটাকে মানুষ করতে হবে। অপু চাকরি পেয়ে যাবে, তখন একটা নয় 10টা পিওর সিল্ক পরব। আমার স্বপ্নটা এভাবে যে সত্যি হয়ে যাবে ভাবতেই পারছি না। কথাগুলো বলতে বলতে কিছুক্ষণ থেমে যায় নীলিমা। আবেগের ঘোর কাটিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ রে অপু, তা আমার জন্য এত কিছু তোর বাবার জন্য? অপু চোখ পাকিয়ে বলে, তুমিও না মা, ভাবলে কি করে আমি বাবার জন্য আনবো না? বাবার জন্য এই দেখো, এই পাঞ্জাবিটা। কই দেখি দেখি। অপু তখন পাঞ্জাবিটা বের করে দেখাতে যাবে, নীলিমা তখন পাঞ্জাবির দিকে না তাকিয়ে অপুকে বলে, ওই তো তোর বাবাও চলে এসেছে। বাজার ভর্তি ব্যাগ হাতে তখন ঘরে ঢুকছে মনতোষ। নীলিমা মনতোষের হাতে বাজারের ভারী ব্যাগটা দেখে জিজ্ঞেস করে, কি এত সব বাজার করেছো? আরে গিন্নি, বাজার থেকে আজ সব থেকে সেরা জিনিসটা তুলে এনেছি। এ জাতা ইলিশ নয়, একেবারে পদ্মার। নীলিমা তখন রাগ দেখিয়ে বলে, দেখ অপু দেখ, এসবের কোনো মানে হয়? কি দরকার বলতো এত দামের ইলিশ কিনে নিয়ে আসার? নীলিমা আর মনতোষের মধ্যে শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। অপু বলে, কি হচ্ছে বলো তো তোমাদের? মনতোষ একটু অহংকারের হাসি নিয়ে বলে ওঠে, অপু তুই বলতো, কেন কিনবো নাই বা কেন? আমার ছেলে চাকরি পেয়েছে বলে কথা। গিন্নি শোনো, আমি এখন মাস্টারের বাবা। আজ ইলিশের দামটা জিজ্ঞেস করতেই বাজারের বাদল মাছওয়ালা পাশের দীপেনকে বলে বসলো, দীপেন, ইলিশ মাছটা মাস্টারের বাবাকে দে, ওরা খাবে না তো কারা খাবে? নীলিমা গজগজ করতে করতে বলল বলেই তুমি নিয়ে নেবে? ছেলের একটা মতামত নেওয়ার দরকার নেই? অপুও পাশ থেকে বলে, মা, তোমাদের ছেলে এখন বেকার নয়, হাই স্কুলের মাস্টার। মা, দেরি করো না, তুমি বরং তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও। আজ গরম ভাতে ভাজা ইলিশ আর সর্ষে ইলিশ, আহা, জমে যাবে একেবারে। রবিবারের দিন অপু বিছানায় শুয়ে গান শুনছে। এই তো মাস 1.5 হলো চাকরিটা পেয়েছে অপু। কত বছর ধরে প্যানেলটা ঝুলেছিল, কত বেকার ছেলে মেয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির আশায়। উচ্চশিক্ষিত বিএড ডিগ্রিধারীরা যোগ্যতার পরিচয় দিয়ে রাস্তায় বসে আছে, অথচ নিয়োগ পায়নি।
কত ছেলে মেয়ে তো চাকরির বয়স পার করে ফেলে ডিপ্রেশনে নীল খাতায় নাম লিখিয়ে ফেলেছে। বিষিয়ে গেছে যেন শরীর মন সব। অপু তখন মনে মনে ভাবছে সেসব কথাই। এদিকে রান্নাঘর থেকে ভেসে আসছে ভাজা ইলিশ মাছের গন্ধ। মা ডাকলেই অপু গিয়ে বসবে খাবার টেবিলে। ইলিশের তেল দিয়ে গরম ভাত, আহা, পদ্মা নদীর ইলিশ। নীলিমা ডাক দেয়, অপু, এই অপু। অপু চোখ চেয়ে তাকিয়ে দেখে মা সামনে দাঁড়িয়ে, রোগা হাত, দুর্বল শরীর, ছেঁড়া শাড়িটা চাদরের মতো করে গায়ে জড়িয়ে নিয়ে ক্ষীণ কণ্ঠে নীলিমা বলে, আর কত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবি অপু? শরীরটা একদম ভালো যাচ্ছে না, একবার নিয়ে চল না বাবা ডাক্তারের কাছে। কত আর ওষুধের দোকান থেকে বলে কয়ে ওষুধ নিয়ে আসবি? অপু ধড়পড় করে বিছানায় উঠে বসে। স্বপ্নটা ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে অপু দেখছে তখন প্রায় সকাল 8:30। অপু চুপ করে আছে। নীলিমা বলে, কতদিন এভাবে চলবে বলতো? এবার কিছু তো একটা কর, না খেতে পেয়ে মরা ছাড়া উপায় নেই আর। তোর বাবার শরীরটাও ভালো যাচ্ছে না, ওই দুটো টিউশনি করে আর কতদিন? স্বপ্নের আচ্ছাদন কাটিয়ে বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়ে অপু। মাকে বলে, চিন্তা করো না মা, আর কটা দিন অপেক্ষা করো, দেখবে এবারে কিছু একটা। না রে অপু, আমাদের আর মিথ্যে স্বপ্ন দেখাস না। আমাদের অনেক বড় কিছু চাই না, দুবেলা খেয়ে পরে একটু ভালো থাকতে চাই। তুই বরং ওই স্কুল মাস্টার হওয়ার আশা ছেড়ে দে বাবা। দেখতে দেখতে বয়স তো 30-এর ঘর পেরোলো। আচ্ছা মা, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? জানি না, আমাদের মতো মানুষদের স্বপ্ন দেখাটাই বিলাসিতা, স্বপ্ন কখনো সত্যি হবে না। কথাগুলো বলে নীলিমার রোগা জীর্ণ শরীরটা অপুর চোখের আড়ালে গিয়ে দাঁড়ায়। নীলিমার কথাটা কানে নয়, সজোরে বুকে এসে বেঁধে অপুর। অপু ভাবে, কি হলো এত পড়াশোনা করে? নামের পাশে MA BA ডিগ্রিটার মূল্য কি? নিজেকে অপরাধী মনে হচ্ছে আজ। মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলাম বাবা মাকে। সত্যিই তো, স্বপ্নটা আসলে স্বপ্নই, সে ভোরের হোক বা রাতের। আর নয়, আর নয়। রঞ্জন কাকুর হোটেলে একটা বিশ্বস্ত ছেলের দরকার ছিল হিসেব নিকেশ দেখার জন্য। আজই গিয়ে বলতে হবে, পরে অন্য ভালো কিছু একটা কাজ দেখে নেওয়া যাবে। সত্যিই তো, আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো এভাবেই বিষিয়ে গেছে স্বপ্নের নীল গ্রহে। কত পরিবার আশার জাল বুনেছিল, হয়তো সুদিন ফিরবে, একটু গর্বের হাসি হাসবে। একটা প্রজন্ম শুধু বেঁচে থাকবে মৃত হয়ে, আর একটা প্রজন্ম হয়তো সেই লাইনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর হ্যাঁ, এটাই সত্যি। বিছানায় বসে কথাগুলো ভাবতে ভাবতে অপু জানালা দিয়ে বাইরেটা তাকিয়ে দেখছে। আকাশে তখন কালো মেঘ। সূর্যের সোনালি রোদকে কোনো একটা কালো মেঘ এসে যেন ঢেকে দিয়ে চলে গেছে।